পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৩৭। রাতের সেই ভারী অস্থির সময়টা যেন এখনো পুরোপুরি কাটেনি। বাড়ির ভেতর এক ধরনের চাপা উত্তেজনা। কেউ স্পষ্ট করে কিছু বলছে না, কিন্তু সবাই অনুভব করছে কিছু একটা ঠিক নেই। কেউ বুঝছে না, কিন্তু বাতাসেই যেন ভারী একটা চাপা কষ্ট জমে আছে। ইয়াসিন বারবার ফোন করেও আহিলকে না পেয়ে শেষ পর্যন্ত নিজেই বাড়িতে চলে আসে। ড্রয়িং রুমে ঢুকেই একটু অস্বস্তি নিয়ে চারপাশে তাকায় সে। আঙ্কেল, আহিল কোথায়? ফোন দিচ্ছি, ধরছে না। সাফায়েত পাটোয়ারি ভ্রু কুচকে তাকালেন। এখনো তো বাড়িতে আসেনি। রিমিশাকে নিয়ে বেরিয়েছিল, পরে ওকে নামিয়ে দিয়ে আবার কোথাও গেছে, কিন্তু কোথায় তা আমি নিজেও জানি না। এই কথাটা শোনার পর থেকেই মনটা আরও অস্থির হয়ে উঠল ইয়াসিনের। ইয়াসিন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। ও তো কখনো এমন করে না, ফোন না ধরা এটা ওর স্বভাব না। তার কণ্ঠে বন্ধুর জন্য অদৃশ্য একটা দুশ্চিন্তা স্পষ্ট। তারপর একটু ইতস্তত করে বলল, আসলে আমি 2 দিনের মধ্যে কক্সবাজার যাচ্ছি। ভাবছিলাম ওকেও বলি, একসাথে গেলে ভালো লাগতো, তাই বাসায় এলাম। কথাটা শুনে সাফায়েত পাটোয়ারির চোখে যেন হঠাৎ একটা ভাবনা খেলে গেল। তিনি হালকা হেসে বললেন, আরে আহিলের তো বিয়ে হয়েছে 7 মাস হয়ে গেল, এখনো কোথাও ঘুরতে যায়নি ওরা, তাহলে তোমার সঙ্গে ওরাও যাক না। ফরিদা বেগম সঙ্গে সঙ্গে সায় দিলেন, ঠিকই তো বলেছেন, বিয়ের পর একটা হানিমুনও হলো না প্রপারলি। তারপর সাফায়েত পাটোয়ারি দৃঢ় গলায় বললেন, ইয়াসিন, তুমি কোনো বুকিং করবে না, আমি নিজেই দুজনের জন্য 5 স্টার হোটেলে রুম বুক করে দিচ্ছি, এটা আমার পক্ষ থেকে। ইয়াসিন একটু লজ্জা পেয়ে মাথা চুলকালো। না আঙ্কেল, এটা কি দরকার? না, দরকার আছে, কঠিন কিন্তু স্নেহ মিশ্রিত গলায় থামিয়ে দিলেন তিনি। ইয়াসিন তখন একটু দ্বিধায়, কিন্তু আহিলের সঙ্গে তো কথা হয়নি, আমি কি দুজনের জন্য টিকিট নেব? ঠিক তখনই মাহির হেসে উঠল, ওরে ভাই, ভাইয়ার একটা স্বপ্ন আছে। সবাই কৌতূহলী হয়ে তাকালো। কি স্বপ্ন? মাহির গর্বের সঙ্গে বলল, ভাইয়া বলেছিল বিয়ের পর প্রথমবার বউকে নিয়ে কক্সবাজার যাবে বাইক রাইডে। কথাটা শুনে সবাই একটু থমকে গেল। তারপর ধীরে ধীরে মুখে হাসি ফুটল। সাফায়েত পাটোয়ারি মাথা নাড়লেন, তাহলে তাই হবে, যেহেতু ওর ইচ্ছে, ওরা বাইকেই যাবে। ঘরের এক কোণে দাঁড়িয়েছিল রিমিশা। তার গাল লাল হয়ে উঠেছে লজ্জায়, কিন্তু বুকের ভেতর কেমন একটা অজানা শঙ্কাও কাজ করছে। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। একসাথে এক রুমে যদি ঠিক মতো থাকতে না পারি, সেখানে যদি ডিভান না থাকে, তাহলে আমি কোথায় ঘুমাবো? নিচে? ভাবনাটা তাকে অস্থির করে তুলল। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো আহিল। তার চোখ দুটো লাল, চেহারায় ক্লান্তি আর ভাঙাচোরা এক অবস্থা, যেন কয়েক ঘন্টায় মানুষটা বদলে গেছে। তার চেহারায় শুধু ক্লান্তি না, একটা গভীর ভাঙন স্পষ্ট। ইয়াসিন উঠে দাঁড়ালো। এই, তুই কোথায় ছিলি? ফোন ধরছিস না কেন? আহিল একটু অবাক হয়ে তাকালো। তুই এখানে কখন এলি? তোকে না পেয়ে বাসায় এলাম। আর শোন, 2 দিনের মধ্যে কক্সবাজার যাচ্ছি, তুইও যাচ্ছিস আমাদের সাথে। আহিল কপাল কুঁচকালো। হোয়াট? আমি কেন যাব? তোর হানিমুনে আমি গিয়ে কি করব? ইয়াসিন হেসে বলল, তুই একা না, ভাবিও যাচ্ছে, মানে তোদের হানিমুন। কথাটা যেন বিদ্যুৎ চমকের মতো আঘাত করল আহিলকে। আমরা হানিমুনে যাচ্ছি? সাফায়েত পাটোয়ারি গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, আমি ঠিক করেছি, সব বুকিং হয়ে গেছে। আহিলের ভেতরের অস্থিরতা যেন হঠাৎ বিস্ফোরিত হলো। এই সবের মানে কি আব্বু? আমি এখন কোথাও যেতে পারবো না? মানে কি? কণ্ঠ শক্ত হয়ে উঠল তার বাবার। তুই মেয়েটাকে নিয়ে কোথাও যাবি না, এটা হয়? আমার কিছু সমস্যা আছে, আমি এখন কোথাও যাওয়ার মতো অবস্থায় নেই। তোর সব সমস্যা আমি সামলে নেব। তুই পরশুদিন কক্সবাজার যাচ্ছিস, এটাই ফাইনাল। আহিল বিরক্ত হয়ে বলল, আমার অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে। মাহির মাঝখানেই বলে উঠল, আমি সামলে নেব ভাইয়া, তুমি টেনশন নিও না। আহিলের ধৈর্য শেষ হয়ে আসছে। এভাবে হুট করে কোথাও যাওয়া যায় না, আর আমার মুডও ভালো না। তার গলায় ক্লান্তি, রাগ, ভেতরে চাপা যন্ত্রণা সব একসাথে মিশে গেছে। আমি যেতে পারবো না, আর এই বিষয় নিয়ে আর কেউ একটা কথাও বলবে না। কথাটা বলে সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরে তখন শুধু ভারী একটা নীরবতা পড়ে রইল। ঘরে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। সবাই একে অন্যের দিকে তাকাচ্ছে। এই আহিল তারা চেনে না, যে ছেলেটা সবসময় নিজেকে গুছিয়ে রাখে, নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না, আজ সে সম্পূর্ণ ভেঙে পড়ার পথে। রাতে ডাইনিং টেবিলে সবাই জড়ো হলেও আহিলকে দেখা গেল না।
ফরিদা বেগম চিন্তিত হয়ে রিমিশাকে জিজ্ঞেস করলেন, আহিল কোথায়? রিমিশা আসতে বলল, রুমে নেই, মনে হয় ছাদে আছে। একজন সার্ভেন্টকে পাঠানো হলো। সে ফিরে এসে জানালো, স্যার বলেছে পরে খেয়ে নেবে, কেউ অপেক্ষা করতে না। এরপর আর কেউ বিষয়টা বাড়ালো না। সবাই ধরে নিল হয়তো কিছু নিয়ে মন খারাপ, কিন্তু ঠিক কতটা খারাপ তা কেউ জানে না। রাত বাড়তে থাকে, ঘড়ির কাঁটা 12টার ঘর ছাড়িয়ে যায়। রিমিশা রুম জুড়ে হাঁটছে, অপেক্ষা করছে। ঘড়ির টিকটিক শব্দটাই যেন তাকে আরো একা করে দিচ্ছিল। একটা অদ্ভুত অচেনা অনুভূতি তাকে গ্রাস করছে। উনি এখনো আসছেন না কেন? একটা, দুইটা, তারপর আরো একটা ঘন্টা পেরিয়ে যায়। অবশেষে ক্লান্ত হয়ে খাটের এক কোণে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে রিমিশা। অন্যদিকে আহিল ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। রাতের আকাশ, হালকা বাতাস কিছুই তাকে ছুঁতে পারছে না। তার ভেতরে এখনো ঘুরছে একটা দৃশ্য, একটা মেয়ে, শাড়ি পরা, চোখ ভরা স্বপ্ন, আর সেই স্বপ্ন ভেঙে যাওয়ার শব্দ। আহিয়া সেই মুহূর্তটা মনে পড়তেই চোখটা বন্ধ হয়ে এলো। তার কাঁদতে কাঁদতে বলা কথাগুলো বারবার কানে বাজছে। আমার দোষটা কি ছিল? আহিল চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তাতে দৃশ্যগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। মনে মনে বললে, পারলে আমাকে ক্ষমা করে দিও আহিয়া, আমি তোমাকে এভাবে ভাঙতে চাইনি, বলে চোখ দুটো বন্ধ করে ফেলে। আজ আহিলের ভেতর দিয়ে কি যাচ্ছে শুধু সেই জানে। তার কতটা অস্থিরতা কেউ বুঝবে না। শেষ রাত পর্যন্ত সে ছাদেই কাটায়। রাত 3টার দিকে রুমে ফিরে আসে, দেখে রিমিশা ঘুমিয়ে আছে, অস্বস্তিকর ভঙ্গিতে খাটের এক কোণে। নিঃশব্দে এগিয়ে গিয়ে তাকে ঠিক করে শুইয়ে দেয়। এক মুহূর্ত থেমে তাকিয়ে থাকে তার মুখের দিকে, তারপর ধীরে বারান্দায় গিয়ে দোলনায় বসে পড়ে। চোখে আর ঘুম আসে না। অন্যদিকে আহিয়ার পৃথিবীটা পুরোপুরি ভেঙে পড়েছে। সে যেন বিশ্বাস করতে পারছে না আহিল তাকে এভাবে ঠকাতে পারলো। 7 মাস ধরে তাদের এত স্মৃতি, এত ভালোবাসা, সবকিছু কি এতটাই তুচ্ছ ছিল? তার ভেতরের সবকিছু যেন একসাথে ভেঙে পড়লো। সে হাউমাউ করে কাঁদছে। তার বাবা মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কথাই তার ভাঙা মন জোড়া লাগাতে পারছে না। ভোর 4টার দিকে সে কাপা গলায় বলল, আমি আর কাঁদবো না, তোমরা ঘুমাতে যাও। দুজনকে রুম থেকে বের করে দরজা বন্ধ করতেই আবার ভেঙে পড়ল সে। দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না শুরু করে। কাঁদতে কাঁদতে হঠাৎ একটা গান মনে পড়ে, তবু তুমি নেই আজ আমার পাশে, হারিয়ে গিয়েছো তুমি বহু দূরে, ভাবি তুমি আসবে ফিরে, ধরবে হাতগুলো, বলবে তুমি কেঁদো না, ফিরে এসেছি এই দেখো, আর বলবে কেঁদো না তুমি, এবারই তো শেষ কান্না, বসে আছি আমি তোমার জন্য, আসো না ফিরে আসো না। শব্দগুলো যেন তার নিজের জীবনের প্রতিধ্বনি। আহিয়ার লেখা, তোমার জন্য শেষ চিঠি। আহিল, কাপা হাতে লিখতে বসেছি, চোখের পানির জন্য কাগজ ভিজে যাচ্ছে, তবুও চোখ মুছে আবারও লিখছি। ভেবেছিলাম তোমাকে পাশে নিয়ে একদিন একটা চিঠি লিখব, কিন্তু তা আর হয়ে ওঠেনি, তাই আজ চোখে পানি নিয়ে লিখতে বসেছি। তুমি আজ আর আমার নেই, এই কথাটা আমি মানতে পারছি না। নাকি আমাকে ছাড়াই তুমি ভালো আছো সেটা মানতে পারছি না। আমি জানি না আমি কি হারিয়ে ফেললাম তোমাকে। চোখের পানিতে কাগজ আর দেখা যাচ্ছে না, তাই আর লিখতে পারছি না, তবুও লিখছি। যদি কখনো পড়ো, জানো আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম। এতটুকু লিখে রেখে দিলাম, ভালো থেকো। তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তাহলে ভালো থেকো, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। চিঠিটা ভাঁজ করে আলমারিতে রেখে দেয়, যেন একটা অসমাপ্ত ভালোবাসাকে লুকিয়ে রাখা। চারদিকে ফজরের আজান ভেসে আসে। আহিল উঁচু করে নামাজে দাঁড়ায়। রিমিশার ঘুম ভাঙে। সে অবাক হয়ে দেখে সে খাটে শুয়ে। আমি তো বসেছিলাম, তাহলে? তার মনে হালকা একটা প্রশ্ন জাগে, উনি কি এসেছিলেন? সে কিছু না বলে উঁচু করে নামাজ পড়তে যায়। নামাজ শেষে একবার তাকায় আহিলের দিকে, কিন্তু কিছু জিজ্ঞেস করে না। দুজনের মাঝখানে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে অগণিত অপ্রকাশিত প্রশ্ন।